বাটা কেএফসিতে ভাঙচুরের ঘটনায় 2 মামলা, গ্রেফতার 49, জানালেন প্রেস সচিব। অপরাধীরা রেহাই পাবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশজুড়ে বিএনপির বিক্ষোভ, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা সরকারের ব্যর্থতা প্রমাণ করে বললেন সালাউদ্দিন আহমেদ। ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে নিহত 5, ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি অটোরিকশা এবং লরির সংঘর্ষে প্রাণ গেছে 2 জনের। এবং প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন একটি চ্যালেঞ্জিং বিষয়, জানালেন সিএসি। 3 পদ্ধতি নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতে ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি পুরো খবরে। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় দোকান, ব্যবসা প্রতিষ্ঠান হামলা এবং ভাঙচুরের ঘটনায় 2টি মামলা দায়ের সহ জড়িত কমপক্ষে 49 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিবৃতিতে তিনি বলেন, সোমবার বেশ কয়েকটি শহরে গাজায় সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের সময় সংঘটিত সহিংস এবং বেআইনি ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। এই হামলা এবং ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা এবং আইনের শাসনের অবমাননা। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং আনুষ্ঠানিকভাবে 2টি মামলা দায়ের করা হয়েছে। একই সাথে এই নিন্দনীয় কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে আরও মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ করেছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি সব সময় মানবতার পক্ষে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ মুসলিম বিদ্বেষী এবং ইসরায়েলের সমর্থনকারী হিসেবে পরিচিতি লাভ করেছে। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাসর আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে। আমি চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ফরিদপুর বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 30 জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। বেলা 11:15টার দিকে ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা শরীফ জুট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুর গ্রামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার চালায়। এর মধ্যে 5 জন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুজ্জামান বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত 5 জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। আহত রয়েছে অন্তত 30 জন। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা এবং লরির মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 4 জন সিএনজি যাত্রী আহত হয়েছেন। সকালে কুমিল্লা সিলেট মহাসড়কের সদর উপজেলার রামরাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নবীনগর উপজেলার তানবীর মিয়া এবং আশুগঞ্জ উপজেলার রফিকুল ইসলাম। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা করে 5 জন যাত্রী সহ 6 জন চিনার এলাকার টিসিসি ট্রেনিং সেন্টারে যাচ্ছিল। এ সময় অপর দিক থেকে আসা একটি লরির সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও মায়ানমারের আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে।
সকালে উপজেলার জারুলিয়াছড়ি সীমান্তবর্তী 46-47 নম্বর পিলারের শূন্য রেখায় মায়ানমারের সীমানায় এই ঘটনা ঘটে। পুলিশ জানা অবৈধভাবে পণ্য পাচারের জন্য নাইখংছড়ি সীমান্তের চোরাই পথ দিয়ে মায়ানমার সীমান্তের ওপারে যান আহত তৈয়ব। ওপার থেকে গরু সহ বিভিন্ন পণ্য নিয়ে ফিরে আসার সময় মায়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তৈয়বের ডান পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষত বিক্ষত হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে নাইখংছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, অনেক প্রবাসী তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে বলেছেন, কিন্তু প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়টি খুব সহজ নয়। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান পদ্ধতি নির্ধারণের ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে সিএসি কথা বলেন। তিনি বলেন, প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ করে দিতে অনেক পর্যালোচনার পর 3টি পদ্ধতি নিয়ে কাজ করছে ইসি। এগুলো হচ্ছে পোস্টাল ভোটিং, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং। সিইসি বলেন, নির্বাচন কমিশন ও আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে যে পদ্ধতি গ্রহণ করা হোক না কেন, প্রথমে পাইলটিং, পরে স্বল্প পরিসরে করতে হবে, এরপর বড় পরিসরে যেতে হবে। তিনি আরও বলেন, সামাজিক এবং রাজনৈতিক বাস্তবতা, ভোটারদের শিক্ষাগত যোগ্যতা এবং প্রবাসীদের বাস্তবতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। চট্টগ্রামে সংগঠিত গণহত্যা মামলায় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামিন আবেদন করেছেন। সকালে এবিএম ফজলে করিম চৌধুরী এবং অস্ত্রধারী ফিরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামে 9 জন শহীদ হওয়ার ঘটনায় গ্রেপ্তার রাউজানের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে আসামি হিসেবে 16 এপ্রিল তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার জামিন আবেদন শুনানির জন্য আগামী 17 এপ্রিল দিন ধার্য করেন। গত 16 এপ্রিল ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 8 এপ্রিল দিন ধার্য করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জুলাই আগস্ট গণহত্যার বিচার ট্রাইব্যুনালেই সম্ভব, আইসিএস এ যাওয়ার প্রয়োজন নেই। ফিরোজ, যার বিরুদ্ধে সরাসরি অস্ত্র নিয়ে মিছিলে গুলি করার অভিযোগ আছে, আইসিসির মেম্বার রাষ্ট্র হওয়া সত্ত্বেও বাংলাদেশের অভ্যন্তরে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার বাংলাদেশের অভ্যন্তরেই করতে চায়। দর্শক, শিরোনামে যেমনটি বলছিলাম, এবছর ব্যাপক আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হবে। এ উপলক্ষে ঢাকা সহ সারা দেশে নিরাপত্তা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় বাটা সহ বিভিন্ন বিদেশি কোম্পানির দোকানে ভাঙচুর হয়েছে, নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এসব দোকানের সামনে নিরাপত্তা বাড়ানো হবে কিনা এমন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা দেশের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যারা এসব ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। সচিবালয়ে পয়লা বৈশাখ ও চৈত্র সংক্রান্ত নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সকল বাহিনীর প্রধানগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সহ সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা উপস্থিত ছিলেন। এ সময় সাংস্কৃতিক উপদেষ্টা জানান, মঙ্গল শোভাযাত্রার নাম এখন পর্যন্ত অপরিবর্তিত রাখা বা পরিবর্তন করার সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আগামী 10 এপ্রিল সিদ্ধান্ত জানাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করছেন, করে 10 তারিখে জানাবেন। বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা উৎসব করতে পারেন এবং ঢাকার শোভাযাত্রাতে এবার শুধু বাঙালি না, আরো 26টা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকা সহ সারা দেশে পয়লা বৈশাখ আনন্দের সাথে উদযাপিত হবে। উল্লেখ করে তিনি বলেন, এলাকাভিত্তিক ঝুঁকি বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
তারপরে রবীন্দ্র সড়ক মনে হবে, এখানে অবস্থা নিতে হবে। তারপরে আপনার এই সকালে যে রমনা মঠম মনে হবে, এখানে কিভাবে নেওয়া হবে। তারপরে ঢাকার বাইরে বিভিন্ন জেলাগুলিতে উপজেলা লেভেলে হবে, এখানে আইন শৃঙ্খলা কিভাবে অনুষ্ঠানগুলি হবে, কোথায় হবে, এগুলি নেওয়া হবে। সিলেটে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, সংবাদের শুরুর দিকে যেমনটি বলছিলাম, ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ করেছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। এ বিষয়ে প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে। এখন দেখে নিব রিপোর্টটি। পুরো বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বিচারে গণহত্যায় লিপ্ত হওয়া ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠেছে মানব সম্প্রদায়। দেশে দেশে বিক্ষোভ হচ্ছে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। এরই অংশ হিসেবে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ অংশ নিচ্ছেন এই বিক্ষোভে। বাদ যাচ্ছে না ছাত্র সংগঠনগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ছাত্রদলের আয়োজনে এই বিক্ষোভে অংশ নেন হাজার হাজার ছাত্ররা। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ইসরায়েলের সাথে সুসম্পর্কিত মুসলমান বিদ্বেষী আওয়ামী লীগকে কখনো ক্ষমা করবে না এই জাতি। আপনারা জানেন, বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। কিভাবে তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্র গমনের যে নির্দেশনা ছিল, সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিল, প্রত্যাহার করে দিয়েছিলেন। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, অথচ তারা সারা দেশে আয়োজিত এসব বিক্ষোভ মিছিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ব্যর্থ হয়েছে বলে জানান বিএনপির নেতা। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়। তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা, তাহলে বাংলাদেশের নামে এই বদনামটা আমাদের দিতে হতো না। মবের নামে যে সন্ত্রাসী কার্যক্রম চলছে, এর বিরুদ্ধে বিএনপি প্রতিরোধ গড়ে তুলবে বলে জানান বিএনপি নেতারা। একই সময়ে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ করেছে ছাত্রদলের কর্মীরা। সমস্ত বিশ্বের মুসলমানদেরকে যারা এখন পর্যন্ত যারা ভিক্ষা না জানিয়ে প্রতিবাদ না জানিয়ে নিঃস্বভাবে বসে আছেন, আমরা ছাত্রদল সতর্ক রয়েছি, আর কেউ যেন এই বাংলাদেশে মব জাস্টিস করতে যেন না পারে, সেজন্য আমরা সতর্ক অবস্থান গ্রহণ করেছি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শ্রমিকের পেছনে মোটা অঙ্কের টাকা খরচের কারণে আলু উৎপাদনের ব্যয় বেড়ে যায়। এজন্য আলু উৎপাদনে কৃষকরা দিন দিন উৎসাহ হারিয়ে ফেলছে। তবে এবারই টাঙ্গাইলে প্রথম আলু তোলার যন্ত্র পেয়ে তারা আশার আলো দেখতে পেয়েছে। মাত্র 1 ঘন্টায় 1 বিঘা জমির আলু উত্তোলন করা সম্ভব এই যন্ত্রের সাহায্যে। আগামীতে এই এলাকায় আলুর আবাদ ছড়িয়ে পড়বে বলে আশা তাদের। টাঙ্গাইল থেকে শফিকুজ্জামান খান মোস্তফার প্রতিবেদন, জানাচ্ছেন শেখ সোহাগ। চলতি মৌসুমে টাঙ্গাইলের 12টি উপজেলার 4122 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। এতে 83,509 মেট্রিক টন আলু উত্তোলন হওয়ার সম্ভব হবে। আলু উত্তোলনে শ্রমিকদের খরচ বেশি থাকার কারণে এই এলাকায় কৃষকদের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। এবারই প্রথম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় আলু তোলার যন্ত্র পেয়েছে এলাকার কৃষক। এই যন্ত্রের সাহায্যে মাত্র 1 ঘন্টায় 1 বিঘা জমির আলু উত্তোলন করা সম্ভব। কামলা এমনি যদি কামলা ওটা দিয়ে ওড়াইতাম তাহলে মনে হয় অনেক কামলা লাগতো, সেই কারণে মেশিন দিয়ে ওড়াইতেছি, তাতে আমাদের অনেক হাসি হয়ে গেছে। কামলা নিয়ে তুললে 70-80 টাকা কামলা লাগতো, আর অন মেশিন দিয়ে তুলতেছি, অন মেশিনে অনেক খরচ কমে গেছে আর কি। এই বছর গাড়ি দিয়ে ওঠানে আমাকে উত্তোলন খরচটা অনেকটা কম। আলু চাষ করা হয়েছে প্রায় 200 ডিসিমল জায়গা, এখানে এই খরচ হয়েছে 2 থেকে 2.5 লাখ টাকা, বিক্রি করা যাবে 5 থেকে 6 লাখ টাকা। বাড়ির বিভিন্ন জাতের আলু উৎপাদন সহ প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরজমিন গবেষণা বিভাগ।
বাড়িয়ে আলু উত্তোলন যন্ত্রের মাধ্যমে আলু উত্তোলনের ক্ষেত্রে আমরা দেখেছি 1 বিঘা জমিতে আমাদের 1 ঘন্টা আলু উত্তোলন করা হয়ে যায় এবং এতে আমাদের যে আলু উত্তোলনের ক্ষেত্রে যে শ্রমিক লাগে, লেবার লাগে, সেটা আমাদের লেবারের চাহিদাটা অনেকটাই কমে যাচ্ছে এবং উৎপাদন খরচ কমে যাচ্ছে। বেলে দোআঁশ সহ যে কোনো মাটিতে আলুর আবাদ ভালো হয়। টাঙ্গাইলের মাটি আলু আবাদের অত্যন্ত উপযোগী। উৎপাদন খরচ কমে আসলে এটাই হতে পারে কৃষকদের জন্য লাভজনক ফসল, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বান্দরবান পৌরসভার কালাঘাটা এলাকায় বিএনপির অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রাতে জয় বাংলা স্লোগান দিয়ে অফিসের তালা ভেঙে এই হামলা চালানো হয়। এ সময় অফিসের আসবাবপত্র লুট এবং বিএনপি চেয়ারপারসন সহ তারেক রহমান এবং জেলা বিএনপি নেতাদের ছবি ভাঙচুর করে দুর্বৃত্তরা। ভাঙচুর করে চলে যাওয়ার সময় তারা পার্শ্ববর্তী দেয়ালে জয় বাংলা স্লোগান এবং শেখ হাসিনা সরকার বারবার দরকার এমন স্লোগান লিখে যান। বিএনপি নেতাদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা এবং সাবেক পৌর কাউন্সিলর অজিত কান্তি দাসের নেতৃত্বে তাদের অফিসে হামলা চালানো হয়। এদিকে খবর পেয়ে সদর থানা পুলিশ এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ কালাঘাটা এলাকার বিএনপির অফিস পরিদর্শন করেন। সিএনজি চালিত অটোরিকশার চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল থেকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরোকান্দা গ্রামের চান্দার গোষ্ঠী এবং বাকেরের গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় 3 ঘন্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়েছে। পুলিশ জানায়, রমজানের শেষ দিকে তেরোকান্দা গ্রামের নানু মিয়ার ছেলে শাহরুলের একটি সিএনজি অটোরিকশা চুরি হয়। অভিযোগ ওঠে বাকেরের গোষ্ঠীর লোকজন এই চুরির সাথে জড়িত। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সোমবার রাতে এই নিয়ে সংঘর্ষে জড়ায় চান্দার গোষ্ঠী এবং বাকেরের গোষ্ঠীর লোকজন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আনলেও সকাল থেকে ফের সংঘর্ষে জড়ায় তারা। কিশোরগঞ্জ শহরের নিউটাউন এলাকার একটি বাসা থেকে আমিনুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিউটাউন এলাকার শরীফুল ইসলাম বাসার ভাড়াটিয়া ছিলেন তিনি। গেল রাত 12টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। গত 4 বছর যাবৎ কিশোরগঞ্জ পিবিআইয়ে কর্মরত ছিলেন তিনি। স্বজনরা জানায়, সোমবার দুপুরে সর্বশেষ তার মা এবং স্ত্রীর সঙ্গে কথা বলেন আমিনুল। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা বাসার মালিককে জানালে তিনি বাসার দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তাদেরকে জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় আমিনুলের মরদেহ উদ্ধার করেন। ঝালকাঠিতে জাটকা ইলিশ সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে র্যালি এবং সভা হয়েছে। বেলা 11টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় মিলিত হয়। 8 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত জেলেদের নদী থেকে জাটকা আহরণ, বাজারজাতকরণ, মজুদ এবং বিক্রি করা যাবে না। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির, সদর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম। 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন 2025-এর প্রথম দিনে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে বাংলাদেশ স্টার্টআপ কানেক্ট 2025 নামের অনুষ্ঠানে সারা দেশ থেকে 1,500-এরও বেশি নতুন উদ্যোক্তা অংশ নেন। 4 দিনের এই বিনিয়োগ সম্মেলন শেষ হবে আগামী বৃহস্পতিবার। আগামীকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশের সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ানোই এই সামিটের মূল লক্ষ্য। গাজীপুরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। সকালে কোনাবাড়ী থানা ছাত্রদল এবং কোনাবাড়ী ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের নেতাকর্মীরা পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করেন। গাজীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং গাছা কলেজ শাখার ছাত্রদলের নেতাকর্মীরা পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করেন নগরীর গাছা আঞ্চলিক সড়কে। এছাড়াও সদর মেট্রো থানা ছাত্রদলের নেতা কর্মীরা জয়দেবপুর ধীরাশ্রম
আঞ্চলিক সড়কে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ করে। বিতর্কিত এবং সাংগঠনিক নিয়ম বিরোধী মন্তব্য করার অভিযোগে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলনের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান আন্দোলনকারীরা। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। বাটা কেএফসিতে ভাঙচুরের ঘটনায় 2 মামলা, গ্রেফতার 49, জানালেন প্রেস সচিব। অপরাধীরা রেহাই পাবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশ জুড়ে বিএনপির বিক্ষোভ, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা সরকারের ব্যর্থতা প্রমাণ করে বললেন সালাউদ্দিন আহমেদ। ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে নিহত 5, ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি অটোরিকশা এবং লরির সংঘর্ষে প্রাণ গেছে 2 জনের। এবং প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন একটি চ্যালেঞ্জিং বিষয়, জানালেন সিইসি। 3 পদ্ধতি নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।